আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই। একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতাকর্মী আছে সব পালিয়েছে। কালকে দেখলাম বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। তো এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। এটা বাংলাদেশে এবারই প্রথম। এরপরে যারাই আসুক, যারাই চিন্তা করুক, বা আওয়ামী লীগ যদি মনে করে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করবে, আবারও এসে তারপরে আগে যে আমরা যে ভয়টা পাচ্ছি, মিনার ভাই, আপনি, কনক ভাই, আপনারা কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন, জামায়াত বলেন, বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে। এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে, তাদের ভেতরে যত কিছুই হোক, বিএনপি জামাতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে, এক দল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস, কিছুটা খোঁচা দেওয়া, এই ধরনের কথাবার্তাও হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক, এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না। শেখ হাসিনার যেই সময় আমরা পার করেছি, ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো সেটার জন্য আমি একজন সাংবাদিক, আপনারা সাংবাদিক, আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই। আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে। আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব, এই চিন্তা, এই স্বপ্ন একদমই দেখি না। তো আমরা কি চাই, দেশটা ভালো থাকুক। এখন যে অবস্থা চলছে, আপনি সেনাবাহিনীর কথা বললেন, আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে, যে এটা যে রদবদলগুলো হয়েছে। এর বাইরে ধরেন পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার, এরকম 4-5টা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই, যারা এই সরকারের আমলে খুব অসহায়, একটা মানে কি বলবো, যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে। এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি, তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বলে ওর নাম, আরাফাত, তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার, 2-3 জন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে। চ্যানেল 24 এটার একটা নিউজ করেছে। তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত, এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে, তো এরা তো, এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায়। যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত। আর সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি, আমি মনে করি আপনাদের ভেতরে দুই দিকের রাজনৈতিক দল, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে। কিন্তু বাংলাদেশে 90-95% মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না। এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না। আর গত 15 বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে, সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না। তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত, এবং দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে। আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসে না। হ্যাঁ, এখানে হইতে পারে, অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি। আপনি যেমন ইলিয়াস, আমি আপনাকে বলি, আসতেন আমি আপনাকে বলি, ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা, যে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, সেটি হচ্ছে যে রোডম্যাপ সংক্রান্ত। বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন, কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোডম্যাপ দেন। আবার জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, সরকারকে সময় দিতে হবে। এই জায়গাটায় আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য, বা ধরেন একটু মানবাভিমান থাকতেই পারে। দীর্ঘদিন ধরে আছে, নানা রকমের টানাপোড়েন আছে, এগুলো আমরা জানি। অনেক জায়গায় বিএনপির যথাযথ ভূমিকা হয় নাই, অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয় নাই, বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই যারা তারাও কাজ করছে। তো ভারতের চলেরাও কাজ করছে, ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভিতরেই। তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় যে রোড ম্যাপের বিষয়টা, মিনা ভাই, রোড ম্যাপের জায়গাটা আপনি কি করেন? বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দিক, আমরাও বলছি একটা রোড ম্যাপ আসা উচিত। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন, আপনি কি মনে করছেন?
এই যে বিএনপি জামাতের মধ্যে এই যে কনক ভাই, আমি গতকালকে আপনার নতুন আরেকটা ভিডিও বের হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই মর্মান্তিক। আচ্ছা, এটার আগে ধরেন ওই যে ঢাকাতে এর আগে ওই কাঁচপুরের এইদিকে বোধহয় ঘটনা, যাত্রাবাড়ির ওইদিকে একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এই পারে ফেলছে, গাড়ির উপর থেকে তারা ফেলে, মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক ক্ষোভ। এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এরা এমন ভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন, বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল, প্যালেস্তাইন, তারপরে কিংবা ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মানে এদের মতো একটা জায়গায়, তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে। মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ, ওদের যে রাগ, আমাদেরকে মারার যে ধরন, আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন, আওয়ামী লীগের অনেককেও কিন্তু ধরেছে এখানে। ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে, হ্যাঁ, হালকা মারধর করছে, কান ধরে উঠবোস করানো হচ্ছে, এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে। ছাত্রলীগ কিন্তু এটা করে না, যুবলীগ এটা করে না, ওরা মারার উপরে, মৃত মানুষের উপরে ওরা পিটায়। এটা সেই 28 অক্টোবর থেকে এই গত 15 বছর প্রতিটা আন্দোলনেই তারা এটা দেখাচ্ছে। তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার, এটা অনেকেই বলে, অনেকের এক এক ধরনের মতামত আছে, কিন্তু আমি নিজেও এটা করি না যে কারো রাজনীতিকেও নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না। সেই আদর্শ আমি এই রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গটা আসবো ইলিয়াস। এই যে রোড ম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে, এটা আপনি কিভাবে দেখছেন? না, এই কারণেই বললাম যে ওরা যে হিংস্র, অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী, তার সাথে আশপাশের ব্যবসায়ী, তার সাথে সাংবাদিক, মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে, তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে। এরা যদি আবার ফিরে আসে, এই প্রতিশোধ কিন্তু তারা নিবে। এবং এই 15 বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল, তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করত, এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো, তাদের তো কাউকে পাওয়া যায় না, সব তো পালিয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। এরা যদি এবার ফিরে আসে, সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে। আর শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে তো ভারত তো ধরেন সেই 75-এর পর থেকে 6 বছর ট্রেন আপ করিয়েছে শেখ হাসিনাকে। এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং এ আছে, ক্লাস নিচ্ছে, কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। এবং আগে তো 2 জন ছিল শুধু, এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে, এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে। সো এখন স্কুলটা কিন্তু অনেক বড়, এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি। এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা, তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে। তো যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত, ওই যে মিনার ভাই যেটা বললেন, ওনাদেরকে বোঝানোর কিছু নাই। আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত। বিএনপিকে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে। এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত, আমি ধরেন যার সাথে কথা হয়েছে, একদম সত্য কথা বলছি, জামায়াত ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে। কখনোই আমি শুনি নাই জামাত ইসলামের কোনো নেতার কাছে। তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে। আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে, যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামায়াতে ইসলাম, ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে। সো এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে। কারণ আপনি এই জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে দেখিনি। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন ফাঁসি হয়, সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই। ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে। জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয়, তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল, তাদের তো মানে বিএনপির কাছে একটা আবদার থাকতেই পারে, বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে পিতৃ সুলভ একটা আচরণ। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নাই। আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না। এই দলের প্রতিষ্ঠাতা, এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন, তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে।
সো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে, যেই ফাটলের ভেতরে আওয়ামী লীগ জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা মনে করি যে আপনি সঠিকভাবে বলছেন যে মান অভিমান দুঃখ কষ্ট মানে দেশের বর্তমান যে একটা বিশেষ পরিস্থিতি, কারণ অ্যাকচুয়ালি দেখেন ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহর রহমত বিস্ময়কর ভাবে কিন্তু হাসিনার পতন হয়েছে। মানে হওয়ার কথা না। হ্যাঁ, আমরা যেটা ধর্মীয় গ্রন্থে পড়ি যে জালেমের পতন যেভাবে হয়, মানে অনেকে মানে তোমার চোখ বড় হয়ে যাবে, বিস্ফারিত হবে যে এইভাবেও হয়। মানে আপনি 7 দিন আগে যে লোকটার দাপট দেখা গেল বিচারপতি মানিক, 7 দিন পরে তার অবস্থা কি? কলা পাতার উপরে শুয়ে বসে আছে, পালানোর চেষ্টা করছে। শেখ হাসিনা এভাবে পালায় যাবে এটা কেউ ভাবে নাই কখন। তো সেই জায়গা থেকে এই যে বিশেষ একটা বিশেষ অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব না কমিয়ে, অর্থাৎ শক্তিশালী করা দরকার নাই তৃতীয় পক্ষকে, আপনারাই আপনাদের মীমাংসা করুন। তো আমরা যে বিষয়টা ধরেন শেখ হাসিনা হয়তো গেছে, কিন্তু ডিজিএফআই তে হয়তো উপরের দিকে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু খাসলত কিন্তু পরিবর্তন হয়নি। মিডিয়ার মালিকগুলা কিন্তু এখনো সব হাসিনার লোক, প্রত্যেকটা কি পয়েন্টে হাসিনার লোক এবং প্রত্যেকটা জায়গায় 4-5টা লেয়ার করে হাসিনার লোক বসানো আছে। তো তারা চাইবে কনস্টেবিলিটি। তো ইলিয়াস, আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা ধরেন আনসার বিদ্রোহ দমনেও ছাত্ররা দৌড়ায় আসতেছে, আমার পুলিশ কোথায়, আমার বিজিবি কোথায়, আমার সেনাবাহিনী মাঠে আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না, ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে, কারণ এই প্রবণতাটাকে আপনি কিভাবে মনে করেন? ছাত্রদেরও তো আসলে লেখাপড়া বা নিজেকে গঠন করার ব্যাপার আছে, সেই জায়গাটায় এটাকে আপনার কাছে এক্সেসিভ মনে হচ্ছে কিনা? না কনক ভাই, আমার একদমই আমার এক্সেসিভ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ছাত্রদের থাকা উচিত। কারণ কি জানেন, ধরেন এই কালকের কথা যদি বলি, কালকে খুব বেশি আলোচনা হয়েছে কয়েকটা স্কুলের ভেতরে শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারপরে আপনার রেজিগনেশনের পেপারে সাইন করানো হচ্ছে। তো তাদের এই রিজাইন করার যে মুহূর্তটা, এটাকে আপনি স্যাড মিউজিক চালায় যদি সুন্দর করে উপস্থাপন করেন, আপনার খুব কষ্ট লাগবে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, ওই মাস্টার সাহেব কয়দিন আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগান ছাত্রদেরকে শিখিয়েছে। কালকে যেই মুরব্বীর বিষয় নিয়ে করলো, সবচাইতে বেশি আলোচনা হলো, সেই মুরব্বীর চেয়ারের ভেতরে দেখেছেন কি ছিল? চেয়ারের ঠিক এই জায়গায় যে হাতলটা, এটা হচ্ছে নৌকা। তো এখন একজন প্রিন্সিপাল, তার তো এখানে নৌকা থাকার কথা না। আপনার মনে আছে ডক্টর মিজানুর রহমান, তিনি বলেছিলেন আমাকে ভিসি, তিনি তখন জগন্নাথের ভিসি, আমাকে ভিসির এই পদটা থেকে সরায় যদি যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয়, আমি তাহলে রাজি আছি, আমি ভিসি চাকরি ছেড়ে দেব। এটা হচ্ছে গত 15 বছরের, বিশেষ করে শেষ 5-7 বছরের শিক্ষকদের নমুনা। মানে আগে তো শিক্ষকরা অত ছিল না, এই 15 বছরের শুরু থেকে শুরু করেছে, শেষের 5-7 বছরে খুব ভালো সাপোর্ট পেয়েছে তাদের মধ্যে দিয়ে। না, আমি আপনার সাথে একমত যে এই প্রবণতা বা আনসার বিদ্রোহের জায়গাটাতে আমি সমর্থন করি। না, এটাই না খালি কনক ভাই, ধরেন আপনি 32 নম্বরের ঘটনা দেখেন। 32 নম্বরে কারা হিন্দি গান শুনেছে, লুঙ্গি ড্যান্স শুনেছে, এই জন্য শোনার কারণে তাদের আপনি করছেন। এখন এই ছেলেদেরকে তো আপনি গত 15 বছর পড়িয়েছেন হিন্দু সংস্কৃতি, আপনি শিল্প সংস্কৃতি, কৃষি শিক্ষা বই বাদ দিয়ে শিল্প সংস্কৃতি পড়িয়ে তাদেরকে নাচ শিখিয়েছেন। শিক্ষিকার সাথে আমরা ছাত্র নাচ দেখেছি। তো হিন্দি গানের তালে তালে নাচগুলো সব হয়েছে। তো তারা তো শিখেছে শুধু এই হিন্দি গান, তো এখন তো তারা হিন্দি গানই চালাবে। তারা যদি কোনো কিছুতে শোক ফিল না করে, আপনি জোর করে তো কারোর শোক ফিল করাইতে পারবেন না। এখন এটা নিয়ে সমস্যা, আরো অনেক কিছু বলা হচ্ছে। আর সবচাইতে যদি আপনি স্পর্শকাতর যেটা, এই আনসারের সময় আপনি বলেন কনক ভাই, মনে করেন ওই দিন মাঠে ছাত্ররা নাই, ওই দিন পরিস্থিতি অনেক কিছু হইতে পারতো। তো এটা কে সামাল দিবে? তো এখন একটা নিয়মের ভেতরে আনা দরকার। হইতে পারে সেটা তাদের কোনো ইউনিফর্ম, হইতে পারে কোনো কার্ড, আমি জানি না যে কিভাবে সম্ভব। আর মাঝখানে তো ধরেন পুলিশ ডিউটি করে, এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে, আসামি টাসামি কিন্তু সেভাবে এখনো সব থানায় ধরাধরি এই অভিযানগুলো শুরু হয় নাই। রাস্তায় পুলিশ। আমার কনসার্ন কি জানেন? আমার কনসার্ন হচ্ছে যে এই আনসার বিদ্রোহ ঠেকাইতে যে 50 জন ছাত্রের মতো আহত হয়েছে, আল্লাহ বাঁচাইছে যে কেউ মারা যায় নাই। তো আমরা ছাত্রদের আর রক্ত চাই না, রক্তপাত চাই না। এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকার পুলিশ নামাতে চেয়েছে কিনা, পুলিশকে তলব করেছে, পুলিশ আসে নাই, বিজিবি তলব করছে, বিজিবি আসে নাই, বা শেষ মুহূর্তে সেনাবাহিনীও যোগ দিয়েছিল, তো কেন প্রথমে দিল না? এই জায়গাগুলো হচ্ছে আমার 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 কোশ্চেনের জায়গা আর কি, যে কেন ছাত্ররা বারবার আহত হবে, কেন তাদের রক্ত ঝরবে না? তাদের রক্তের কারণেই তো আজকে স্বাধীন দেশ। কিন্তু তারা যদি না থাকে, যেটা হবে, এই যে এখন দেখবেন
সব এলাকাতে, আমি আমার যতগুলো এলাকাতে মানুষের সাথে কথা হয়, সব এলাকাতে ধুমায় আপনার সবাই এখন ওই প্রোফাইল পিকচার টিকচার সব চেঞ্জ করে এখন আপনার ধর্ম পাল্টায় মুসলমান হচ্ছে, আওয়ামী লীগের ধর্মের লোকজন সব। এখন এই যে আওয়ামী লীগ থেকে লোকজন, এরা কিন্তু সবাই এখন বিএনপি সেজে, আবার কেউ কেউ পোস্ট করছে যে বন্ধুত্বের মাঝে কখনো শিবির ছাত্রলীগ ছাত্রদল হয় না, হ্যাঁ, এগুলো বলে এখন তারা সম্পর্কটা শিথিল করছে। আপনি সুযোগ দেন না, দেখবেন এরাই আবার লাঠি হাতে নিয়ে শুরু করে দিয়েছে। সো পুলিশের ভেতরেও এখন অনেক পুলিশ আছে, পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই 15 বছরে যারা হয়েছে 80% তো এদেরই লোক। তো এই লোকগুলি দেখবেন একটা সুযোগ পেলেই না তারা অস্ত্র হাতে তুলে নিবে এবং আবার আগের মতো গুলি করা শুরু করবে। আপনি, আমার কাছে মনে হয়েছে কয়েকটা ঘটনায় যে বাংলাদেশের এই একটা মানুষ এইভাবে একজন বাংলাদেশের মানুষকে এইভাবে গুলি করতে পারে না, প্রকাশ্যে সামনে মানে গুলি করছে। এটা কোনোদিন এক দেশের মানুষ এই সেম দেশের মানুষকে এটা করা সম্ভব না। আমি মনে করেছিলাম কি ভারতীয় বাহিনী বোধহয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো এইটাই তো সেই পুলিশ। সো সেই ইলিয়াস, আজকে যে ভিডিওটার কথা আপনি প্রথমে বললেন, আপনি দেখেছেন তো কিভাবে লাশটাকে কিভাবে, হ্যাঁ, মানে লাশের উপরেও ক্ষোভ, তাদের ছুঁড়ে ফেললো, লাশটার উপরে ক্ষোভ। সেটাই বলছে যে এই পুলিশটাই তো আছে এখন। হ্যাঁ, এই পুলিশের ভেতরে রদবদল হচ্ছে, রদবদল হওয়ার পরে একটা অফিসার লেভেলের রদবদল চলছে, এখনো সব হয়নি, এখনো কয়েকটা জেলা বাকি আছে, ঢাকা শহরের থানাও এখনো বোধহয় 7টা না 8টা না কয়টা এখনো বাকি আছে। এই ইন্সপেক্টর গুলো, ওসি গুলো আপনার এখন পর্যন্ত সব নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আর সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল, তারা তো তারাই আছে যারা এইভাবে লাশ ধরে তারপরে এই ভ্যানের উপরে তুলতে পারে। সেই কনস্টেবল আর সাব ইন্সপেক্টররা তো এখনো পর্যন্ত আছে, তারা সুযোগ পেলে আবার সেটা করবে। সো আমি মনে করি এটা একটা নিয়মের ভেতরে নিয়ে আসা উচিত। কিভাবে সেই নিয়ম করবে সেটা আমি জানি না, কিন্তু ছাত্রদের মাঠে কনক ভাই থাকতে হবে। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আসে নাই। যতক্ষণ আমাদের মনে না হবে যে সেনাবাহিনীর ডিজিএফআই, তারপরে এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, আপনি জানেন যে এসবিতে স্বামীর চাকরি গিয়েছে এই সরকারের খুন খারাপির কারণে, অথচ এসবিতে এসপি সাহেব এখনো আছেন, আপনার এই তার স্ত্রী, সে এখনো ওই জায়গাতে আছেন। তো এটা কেমনে সম্ভব? আমার স্বামী হচ্ছে, এবং সেই যে মহিলার কথা বলা হচ্ছে অত্যন্ত মানে নিম্ন রুচির একজন মহিলা। এখন এগুলো তো আছে, সবই আছে, তো তাদেরকে আপনি, ছাত্ররা যদি না থাকে তাহলে এই ফোর্স হিসেবে কাজ করবে কারা? কাউকে তো থাকতে হবে। একদম উইথড্র করার মতো সময় মনে হয় এখনো আসে নাই। না ইলিয়াস ভাই, আমি একটু আপনার এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে দেখেন যে আসলে মানে পুরা নিচ পর্যন্ত করে ফেলতে হবে তার প্রয়োজন নাই। এখন আমাদের যে মূল প্রশ্ন যেটা, যে আমাদের যে চিফ এক্সিকিউটিভ এই রাষ্ট্রে বা এই সরকারের, এখন উনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কি আসলে কন্ট্রোল আছে কিনা, এই বেসিক প্রশ্নটা তো করা উচিত। উনি কি ইচ্ছা করতে পারেন যে কাউকে স্যাক করতে? ওনার তো এই অথরিটি আছে, কিন্তু এটা উনি কেন প্রয়োগ করছেন না সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। এবং এই জন্যই যে এই যে বললাম যে পলিটিক্যাল ফোর্সে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমাদের যেটা পরামর্শ আগেও ছিল, এখনো বলছি, যে আপনি পলিটিক্যাল ফোর্সের এগেনস্টে গেলে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন। এই যে আজকে প্রয়োজন ছিল বিএনপি জামাত একসাথে হয়ে সিঙ্গেল একটা ভয়েস দিয়া উনাকে সহযোগিতা করা, ডক্টর ইউনূসকে সহযোগিতা। এই যে তো বললাম, এখন বললেন যে আপনারা আপনাদের এই সংস্কার করতে এতদিন লাগবে, এটা কি 10 বছর লাগবে? আপনি কি 10 বছরে তো পারবেন না। কাজে এটাকে এই তিনটা শক্তিকে বসতে হবে, যে পলিটিক্যাল ফোর্স প্লাস এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনাদের একসাথে বসতে হবে। বসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস চিফ এক্সিকিউটিভ হিসাবে উনার পুরো শক্তি উনি পাবে। আর এই যে ছাত্ররা যে কথাটা বললেন পিছনে থাকবে, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। ছাত্ররা যদি রাস্তায় থাকে, পলিটিক্যাল ফোর্স গুলি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওনাকে একটু সাপোর্ট দেয়, এতে সবাই হতে হবে। এখন জামাত আপনারা ওনার প্রতি সহানুভূতিশীল, বিএনপি কে করেন, আপনারা একসাথে বসে এক ভয়েসে যান। তারপরে হ্যাঁ, পরবর্তী সময় তো এটা তো আমিও চাই যে আপনারা বিএনপি প্রধান বিরোধী দল হবে এবং তারপরে জামাত হয়তো না, বিএনপি সরকার গঠন করলে জামাত প্রধান বিরোধী দল হবে। এটা একটা তো বিরাট সুযোগ সৃষ্টি হবে আপনাদের জন্য, দেশের জন্য। কিন্তু এটাকে তৈরি করতে হলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করা দরকার, অল পলিটিক্যাল ফোর্সের সহযোগিতা করা দরকার। সেটা হচ্ছে না কেন? এবং এই যে বলেন যে বারবার এখন একটা কথা বললে যে আপনারা এখনই সমালোচনা করে দিচ্ছেন, মাত্র 20 দিন হলো, কিসের 20 দিন? তো মোর দেন না এই কিছু কাজ করার জন্য। আপনারা জানেন ওই যে গতকাল আমি প্রায় শফিকুর রহমান ওনার সাথে কথা বলি যে কিউবার যে বিপ্লবটা হলো, বিপ্লবের পর তারা মাঠের ভিতরে সেইটা এক ধরনের বিচার করেছেন। বেশি দিন লাগে না, আপনার তো ইচ্ছা থাকতে হবে। আপনারা বিচার করবেন না, আপনারা কি পোস্টে এটা বসিয়ে রেখেছেন, যে কোনো মুহূর্তে আপনারাও সমস্যায় পড়বেন, সারা জাতিকে একটা বিপদে ফেলবেন। এখনো বারবার বলছি যে আপনারা এই কাজগুলি করেন। আপনারা এই যে এখনো লেগে গেছেন ডিপলিটিসাইজেশন, দুই পলিটিক্যাল পার্টির ভিতরে সন্দেহ সৃষ্টি করা। আমি মনে হচ্ছে ডিজিএফআই এখনো অ্যাক্টিভ,
বিএনপি এবং জামাতের ভিতরে, আমি ফিল করি যে এটা তাদের ভিতরে ডিস্টেন্স ক্রিয়েট, এই ডিস্টেন্স তো ক্রিয়েট করা ঠিক হবে না, বরং আপনার জি মিনার ভাই জি ধরেন আমার যেটা যেটা আপনি বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় যেন ডক্টর ইউনূস সাহেবের হাতে ফুল কন্ট্রোল নাই। উনি না, হয়তো সেটাই তো আমাদের দেখতে হবে, দিস উনি ইজ আওয়ার মেইন প্রবলেম নাও। কন্ট্রোলটা উনি পাচ্ছেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর ২ নম্বর বিষয় হচ্ছে ধরেন এখানে এই সরকার গঠনটা অনেকটা আবেগের বশে হয়েছে। খুব বেশি চিন্তা ভাবনা হয়েছে বলে আমার মনে হয় না। কারণ খুব বেশি চিন্তা ভাবনা হলে এনজিও থেকে ৭ জন আসতে পারে না। একটি জেলা থেকে ৬ জন আসতে পারে না। আরেকটি জেলা থেকে ৫ জন আসতে পারে না। একটি সরকারে ৪ জন আইনজীবী থাকতে পারে না। একটি সরকারে ৩ জন অর্থনীতিবিদ থাকতে পারে না। অর্থাৎ এখানে অনেকটা অপরিকল্পিত আবেগের বশবর্তী হইয়া কিছু মানুষকে নেয়া হয়েছে। কারণ পলিটিক্যাল লোকজন কিন্তু নাই। আরে ভাই, আল্টিমেটলি আপনার পলিটিক্যাল লোকজনই লাগবে। পলিটিক্যালি সবকিছু মোকাবেলা করতে হবে। মানে আবেগ দিয়ে বা শুদ্ধ কথা বলে সবকিছু মোকাবেলা হয় না। তো আপনার কি মনে হয় যে আপনাকে দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব, বেশি লম্বা করব না, অনুষ্ঠান প্রায় ৪০ মিনিট হয়ে গেছে। আপনার কি মনে হয় যে যে ডিপলিটিসাইজেশন এর যেই সূচনাটা 1/11 এর সময় হয়েছিল, আ সেই সেরকম কোন স্মেল আপনি পাচ্ছেন কিনা? সেরকম কোন স্মেল থেকেই কি বিএনপি জামাতকে বিভক্ত করে দুর্বল করে তৃতীয় আরেকটা ফ্রন্টের জন্য জায়গা করা হচ্ছে কিনা? যে ইলিয়াস, আপনি কি মনে করেন? আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, কি মনে করেন? আমাদের সামনে এখন ধরেন আপনি যদি কয়েকটা চ্যালেঞ্জ দেখেন, সবচাইতে বড় মানে আমার মনে হয় সবচাইতে বড় সমস্যা এখানে সেই এই ১৫ বছরের শুরু যেটা 1/11, তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের ভয় কিন্তু একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়া। তো আওয়ামী লীগের এই যে এরকম একটা পতন হলো না, ধরেন সালমান এফ রহমান, আমি জানি না যে একটা মানুষের মানে কত টাকার দরকার, মানে কত হইলে সে মানে ফুল স্টপ দিবে যে হ্যাঁ আর করব না। মানে এই এস আলম আর সালমান এফ রহমান দুইজন যা করলো, এত আলোচনা সমালোচনা, ওপেনে মনে হচ্ছে যে মানে মানে ডাকাতি করছে এরকম। সবাই জানে, সবার চোখের সামনে 10,000 কোটি টাকা মাফ করে নিচ্ছে। আহ, উনি ওইদিকে হজে গিয়ে তারপরে সেখানে থেকেও আপনি লোন মৌকুব করায় নিচ্ছে। তো এগুলির পরে দেশে মানুষ, এই যে আনিসুল হক আর সালমান এফ রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে, তারপরেও মাফ হয় না। এই যে মান সম্মান কোনো কিছু কি আছে? কিছুই নাই। টাকাও নাই, আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে, সেই বউও নাই, টাকা পয়সাও নাই, কিছু নেই, সব শেষ। আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক, একটা অ্যাপ বানায়ও পলক সেখানে 10 লাখ টাকা করেছে। একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে, কনক ভাই বানিয়েছে জিজ্ঞেস করেন, 10,000 টাকা দিয়ে অ্যাপ বানানো যায়? 10 লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপের করেছে। তার স্ত্রী ছিল হাউস টিউটর, সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে 10 কোটি টাকার। তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি পলক শুধু কান্নাকাটি করে। তো আওয়ামী লীগের লোকজনের আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে এই যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো, সেখানেও কিন্তু সে তার ওই অধ্যত্বপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনূসকে সে চোর টোর বলে গালাগালি করছে, সে আবার আসবে, সে সবাইকে কাউকে ভয় না পাওয়ার করছে। কোনো রিগ্রেশন একদম মানে 0% আমি কারোর মধ্যে দেখছি না। তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি, তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আজ থেকে 1 মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম, আমি অন্যরকম বক্তব্য দিতাম। কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি না কনক ভাই বিশাল সাহস পাচ্ছি এখন। মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই, আমার পক্ষে সম্ভব হতো না। তার বন্ধুকে গুলি করছে, সে তার লাশটা সে ছাড়ছে না, সে ওকে নিয়েই আসবে। রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু সাইদের, লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক চিতিয়ে দিচ্ছে, বুকের মধ্যে তারপর গুলি লাগছে। 2-3টা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই, তখন সে পড়ে গেছে। তার আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে। মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যা দেখেছে এবার, এরপরেও যদি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের, সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক, ভারত হোক, চীন হোক, যেই দেশের শক্তি নিয়ে তারা এই দেশের মানুষের সাথে হাসিনার মতো আচরণ করতে চায়, তাদের আমার মনে হয় শিক্ষা হওয়া উচিত, এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে। কয় বছর থাকবেন সেটা জানি না। শেখ হাসিনার আজ থেকে 1 মাস আগেও আমরা যখন কথা বলতাম, কনক ভাই এই কমেন্ট অন্তত কয়েক লাখবার পড়েছেন, আমিও পড়েছি যে দেশে আয়, আর হাসিনা জীবনে যাবে না, সেই দিন শেষ। এই কমেন্ট আমরা সারা জীবন পড়েই আসছি। আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই। সো হাসিনাকে যারা 1 মাস আগেও বলতো, জুলাই মাসেও, যে হাসিনা যতদিন থাকবে ততদিন, এরপরে কে আসতো সেই হিসাব নাই।
এরপরে কি রেহানা আসবে না জয় আসবে না পুতুল আসবে সেই হিসাব করতো। এখন হাসিনারই খবর নাই। সো যারা এটা নিয়ে অনেক লাফালাফি করতো তাদের আজকে শিক্ষা হয়েছে, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে জোর করে ধরে থাকতে চাবে, যতই উন্নয়নের ফাঁকা বুলি টুলি দিয়ে মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, দিন শেষে তাদেরকে শেখ হাসিনার মতো 45 মিনিটের নোটিসে দেশ ছাড়তে হবে। সো এবং দেখি। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে হাসিনাকে এখন গোপালগঞ্জ না বরিশালের নেতা বলে, আফা ঘাবড়ায়েন না, বরগুনা বরগুনা বলছে আফা ঘাবড়ায়েন না, আমরা আছি। নরম হয়ে যায়, উনি অনেক শক্ত আছে, নরম হয়ে যায়। মানে এই যে ধরেন লেস তুলে যে পালানো, এবং হাসিনা যে কলগুলো দিচ্ছে দেখেন কনক ভাই, হাসিনা কিন্তু এখানে কল দেওয়ার লোক না, কল দিচ্ছে না পারতে, মানে ওর উপরের আর কোনো নেতা অবশিষ্ট নাই ওই জেলায় তার কথা বলার মতো, না পারতে সে কলটা দিচ্ছে। তো মানে অধ্যত্ব এবং মানে অহংকারের যে পতন বা জুলুমের যে অবসান, এটা যুগে যুগে এভাবেই হয়। এবং আমরা বলবো যে এই যে আপনি যেটি বলছিলেন যে মানুষের যেই যে অলৌকিক শক্তি ভর করেছিল প্রত্যেকটা ছাত্র জনতার উপরে, অলৌকিক আমি বলবো, না হলে এইভাবে মানে বুলেট বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা, এইভাবে একটার পর একটা হামলা সহ্য করে, এইভাবে একটার পর একটা নিপীড়নের পরেও এইভাবে রুখে দাঁড়ানো, মানে এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা অলৌকিক কিছু। আমি আমার চোখে যে 5 তারিখেও কিন্তু আমরা তো ওই রাতে আপনিও ঘুমান নাই, আমরা কেউই ঘুমাই নাই। 5 তারিখেও কিন্তু এখানকার সময় 2টা পর্যন্ত কিচ্ছু নাই, কোনো দিকে কোনো লোকজন আসছে না। কি মনে হয়, আমি ভয় পাচ্ছিলাম যে আসলে সব মনে হয় হয়ে গেল, ভয় পেয়ে বোধহয় আর মনে হয় আসবে না। 12টার বাংলাদেশ সময় 12টার পর থেকে হঠাৎ করে সারা দেশের মানুষ মনে হলো যেন মানে আকাশ থেকে পড়লো, এরকম মনে হয়। তো এইভাবেই হয়, এবং আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু 1/11-এর বেশ কয়েকজন এখানে এসেছেন, শেখ হাসিনার দ্বারা উপকৃত ভোগী বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই আছেন। তো আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তাদের ভূমিকা। আমরা যদি কোথাও দেখি 1/11-এর ভূত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা যদি কোথাও দেখি ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করে তারা নতুন কোনো ফাজলামো করছেন, কোথায় কে আছে এগুলো আমরা কোনো কিছু বিবেচনা করবো না। প্রত্যেকেরই মুখোশ উন্মোচনে এবং জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ইলিয়াস আপনাকে ধন্যবাদ, মিনা রশিদ আপনাকে ধন্যবাদ। এবং আপনি যেটি বলছিলেন যে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম আসলে আমরা যৌথভাবে অন্তত সপ্তাহে একদিন একটু আলোচনা করব, আমি, মিনার ভাই, ইলিয়াস, মাহমুদ ভাই সহ বাংলাদেশ থেকেও যারা সাংবাদিক আছেন বা অনলাইনে যারা অন্যান্য সাংবাদিক আছেন, আমরা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজকে এই জন্য ভাবলাম যে বেটার লেট দেন নেভার, শুরু হোক একবার। আমরা 3 জনই শুরু করলাম, নিশ্চয়ই প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা অনেককে নিয়ে বসবো। কনক ভাই, আমি 1 মিনিট একটু সময় নিব আপনার। যে একটা প্রশ্ন ছিল জনগণের, মানে আমার যে পেজে, এবং আমরা একটা আলোচনা করেছিলাম বিশেষ করে চাঁদাবাজি নিয়ে। আসলে একটু এইটা জানানো দরকার, কোনো মিডিয়া এটা বলছে না, বা বিএনপি তরফ থেকে আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 50-60 জনকে কিন্তু চেক করা হয়েছে, এবং ওখানে একটা তথ্য সংক্রান্ত একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির গুরুত্বপূর্ণ মেম্বারদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওনারা বলেছেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে, কোথাও যদি এরকম আপনার এই যে চাঁদাবাজি বা এইসব কিছু খাওয়ায়, আপনারা সাপোর্টিং ডকুমেন্ট সহ আমাদের কাছে পাঠান, আমাদের এখানে পাঠাইলে আমরা পৌঁছে দিব, এবং ওটার যে অ্যাকশন গুলি, এবং আপনার নাম আপনি গোপন রাখতে পারেন। আরেকটা কথা হলো, এখনো কিন্তু বিএনপি পুরা কন্ট্রোলে আসে নাই, কাজে আপনারা এইগুলি ছড়াবেন না। যদি হয় আপনারা অ্যাকশন নেন, থাকতে পারে বিএনপি কিন্তু এটাকে ডিনাই করে নাই, যে ডিনায়াল অফ দ্য ট্রুথ এটা করে নাই, যেটা এটা হতে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আছে, অনেক দুর্বলতা আছে। এবং মিনার ভাই, আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিএনপি যেমন করছে, আবার বিএনপির নামেও হচ্ছে, যেটা হচ্ছে, হ্যাঁ আপনারা জি জি সেটিও হচ্ছে। ইলিয়াস, আপনার শেষ মন্তব্য একটু জানতে চাই। না, ক্ষমতায় এখনো ক্ষমতায় আসে নাই, মানে আমি তারেক রহমানের সুনাম করার জন্য বলছি না, ওনাকে পাম্পিং করার জন্য বলছি না। তারেক রহমান এখনো ক্ষমতায় আসে নাই, তিনি এখনো লন্ডনে আছেন। ওখানে থেকে এরকম অভিযোগ শোনার সাথে সাথে তাকে বহিষ্কার করা হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা হইলে কি করতো? শেখ হাসিনা হইলে সবাই লগি বৈঠা নিয়ে সব দখল করো, সব এগুলি করতো। সে হইলে অস্বীকার করতো, ওরা তো স্বীকারই করে নাই, যে ওরা যখন ধরা পড়ার পরে তখন স্বীকার করছে, কিন্তু উনি তো আগেই সেটা অ্যাকশন নিচ্ছেন।
এবং আপনি যেটি বলছিলেন যে আমরা যদি 18 সালের কোটা আন্দোলন যদি দেখি, আপনি হেলমেট বাহিনী যেভাবে কুপিয়েছে, যেভাবে হাতুড়ি দিয়ে মেরুদণ্ডের প্রতিটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, সেই তুলনায় ধরুন ওবায়দুল কাদের যেটি বলছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে এক রাতে 2 লক্ষ মানুষ মারা যাবে। এটি হচ্ছে তাদের মানে হিসেব, তাদের অপরাধ অনুযায়ী তারা মনে করে যে 2 লক্ষ মানুষ এক রাতে মারা যাবে। সেই তুলনায় আসলে ওই জাতীয় কোনো অরাজকতাই হয়নি, কিছু অগ্নিসংযোগ ছাড়া, মানে তাদের বাসায় ভাঙচুর ছাড়া। যেটাই হোক কনক ভাই, আমার শেষ কথাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমার একদম মানে হৃদয় থেকে বলছি, এই দেশে গত 15 বছরে বিএনপি, জামায়াত কিংবা নূরের দল কিংবা যে কোনো ঘটনাতে এই আওয়ামী লীগের হাতে যারাই মার খেয়েছেন খুব কষ্ট পেয়েছে, খুব খারাপ লাগতো, অনেক দূরে থাকতাম কিন্তু খুব কষ্ট হইতো। এবং আপনাদের এগুলো দেখেই কিন্তু আমরা দেশের বাইরে থেকে এই যে যারা কথা বলছে বিভিন্ন ইউটিউব ফেসবুকে নানানভাবে কথা বলছে, আপনাদের এগুলো দেখে আমরা কথা বলেছি। আমরা চাই আপনাদের ভেতরে ভালো একটা সম্পর্ক থাকুক। বিএনপি এবং জামায়াত, কোনো একজন মানুষের শরীরে যখন আঘাত হয় আমরা সেই আঘাতের কষ্টটা পাই। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আবারও ওই নির্যাতন সহ্য করার যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে যেন না যাওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে হয় সেভাবে থাকেন। জি, আমি ওটাই বলছি যে ধরেন এত কিছুর পরেও যে এই যে রাজনৈতিক দলগুলো যে ধৈর্যের সাথে মোকাবেলা করা, যে ধরেন দুই একটা চটথাপ্পড় দিয়ে গান গাওয়ায় ছেড়ে দেয়া, মানে গান ধরে উঠবস করায় ছেড়ে দেয়া, এইসব যে মাইনর ইয়েতে গেল, এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমরা কোনো আওয়ামী লীগকেও আমরা চাই না যে মারা হোক, আমরা চাই যে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। কনক ভাই, একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আমার আলোচনা এটা আমি বলবো মনে করছিলাম কিন্তু বলতে ভুলে গেছি, যে ইদানিং কিছু সুশীল বের হয়েছে। হ্যাঁ, এই সুশীলদের ভেতরে মাঝখানে রোকেয়া প্রাচী, এখন আবার আরেক ডাকাত যে কিনা এই 71 থেকে 75 পর্যন্ত ডাকাতি করেছে, কাদের সিদ্দিকী ডাকাত। কাদের ডাকাত ইদানিং আবার খুব ইনি শুরু করেছে। আরেকজন সুশীল বের হয়েছে, তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। হ্যাঁ, উনার এতদিন ধরে ওনার কোনো কিছুতে কোনো খারাপ লাগে নাই, এখন ওনার সমস্যা তৈরি হয়েছে, নানান কিছুতে উনি অভিযোগ জানায়, সেনাপ্রধানকে জানায়, প্রধান উপদেষ্টাকে জানায়। এতদিন ওনার দেশে কোনো সমস্যা ছিল, উনি জিম করতো আর বডি বানাইতো। তো এই কিছু সুশীলের ব্যাপারেও আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। হ্যাঁ, এই সোহেল তাজের ব্যাপারে তো বিডিআর হত্যাকাণ্ডের সময় সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তাকে আওতায় আনা উচিত। বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনার সময় আওয়ামী লীগ এখন তাদেরকে কাজে এই ধরনের লোকজনকে কাজে লাগাবে, টাকার তো অভাব নাই। এই যে গোলাম মাওলা রনি, গোলাম মাওলা রনি এখন দেখেন কি শুরু করেছে, একটার পর একটা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি নামাজ পড়িয়েছেন, এটাও তার সমস্যা। ভিসি নামাজ পড়াইতে পারবে না। ইলিয়াস, আজকে আমি গোলাম মাওলা রনিকে নিয়ে আমি একটু বিস্মিত যে ওনার আগের কথা পরের কথা সঙ্গে কোনো কিছুতেই মিল নেই। তো দেখা যাক, আমার মনে হয় যে আপনার প্রোগ্রামের পরে উনি হয়তো কোনো জবাব দিবেন, আমরা সেটির অপেক্ষায়। তো আজকে এই রাতে ইলিয়াস, আপনি অনেক কষ্ট করলেন, রাত 2টা বাজে আপনি যোগ দিলেন আমার সাথে। মিনার ভাই তো দিনের বেলায়, আপনার তো এখন সকালবেলা, আর আমি তো নিশাচর, আমি ঘুমাতে তো সেই সকাল। তো আবার ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অংশগ্রহণের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা কেমন চলছে প্রিয় বাংলাদেশ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু চলমান ইস্যু আমরা নিয়ে আসলাম। আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও কিছু কিছু বিষয়ে আরেকটু বুঝতে সহায়তা করবে। আপনারা এমনিতে অনেক ভালো বোঝেন, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, আপনারাই বুকে রক্ত দিয়েছেন, আপনাদের স্বজন যারা আন্দোলন ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, চূড়ান্ত বিজয় এখনো আসেনি, এখনো অনেক রকমের চ্যালেঞ্জ বাকি। যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি চলছে সেটিকেই সঠিক পথে রাখার জন্য আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের যেহেতু কোনো রাজনৈতিক ক্যারেক্টার নেই, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক চালগুলো তারা আসলে মোকাবেলা করতে পারছেন কিনা যথাযথভাবে, সেটিও জনগণকে এবং সকল রাজনৈতিক দলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া পর্যন্ত আমার মনে হয় মান অভিমান বা ভুল বোঝাবুঝি সকল চ্যাপ্টার স্থগিত রাখা উচিত।